বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আদাব। আজকে আমরা কথা বলবো গতকালকের বিষয়টাই। আজকে বিভিন্ন মিডিয়া যেভাবে মিডিয়া সন্ত্রাস করছে, তাতে অন্য কোনো বিষয়ে যাওয়ার আর সুযোগ ছিল না। বাধ্য হয়ে একই বিষয়েই আজকে সেই ব্যাংককের মোদি ইউনুস মিটিংয়ের বিষয় নিয়ে কথা বললাম। দেখুন, একটা জিনিস হচ্ছে যে এই মিটিংটা নিয়ে এমন একটা প্রপাগান্ডা এখন দেশে, যেহেতু মিডিয়া হলো একতরফা, ইউনুস সেন্টার থেকে ওই ডাস্টবিন শফিক আছে, সে যেভাবে ডাইরেকশন দেয় ঠিক সেইভাবেই মিডিয়া এখন চলছে। মিডিয়া নিজস্ব কোনো সে নাই, ওরা যা সাপ্লাই করে, যা বলতে বলে ঠিক তাই, এবং কখনো কখনো তারা কন্টেন্ট রেডি করে দেয়। তো এই অবস্থায় কালকে মিটিং হওয়ার পরে মানে এমন একটা প্রচারণা চালালো যে মানে ইউনুস সাহেব ভারত জয় করে ফেলছে। ভারত জয় করা মানে কি? ভারতকে পরাজিত করে ফেলছে। মোদি এমনভাবে নাস্তানাবুদ হয়েছে। মানে আমাদের একটা অডিয়েন্স আছে, আমাদের দেশের মানুষগুলো এতটাই সহজ সরল যে প্রথম যা শুনে ওটাকেই বিশ্বাস করে ফেলে, আর ওরা সেই সুযোগটাই নেয়। আর এখন আরেকটা ফেনোমেনন হচ্ছে যে এরা এক এক দিন এমন এমন কিছু বের করে যে এদের আসল যে দুষ্কর্ম, আসল যে অপকর্ম, সেগুলোর দিকে যেন কেউ নজর দিতে না পারে, এমন সব জিনিস বের করে যে ওই ফালতু জিনিসটা নিয়ে যেন সবাই ব্যস্ত থাকে। ওদের ব্যর্থতা, ওদের অযোগ্যতা, ওদের অদক্ষতা, এগুলো নিয়ে যে কত কথা বলার আছে, সেই সবের দিকে যাতে নজর না দেয়, নজরটাকে অন্যদিকে দৃষ্টিবদ্ধ করার জন্যে তারা এই কৌশল হাতে নিয়েছে। দেখেন, মোদির সাথে মিটিং করার শখ কার হয়েছে? কে আবেদন করেছে? ইউনুস সাহেব আবেদন করেছে, ইচ্ছা প্রকাশ করেছে যে উনি মোদি সাহেবের সাথে দেখা করতে চান। তার আগে ভারত যাওয়ার জন্য চেষ্টা করেছে, হয় নাই। এখন আবার ব্যাংককে যেহেতু একটা সম্মেলন হবে, 7 জাতি মিলে সেই বিমস্টেকের মিটিংয়ে দেখা হবে, সেখানে যদি এত ক্লোজ থাকার পরেও যদি একটা মিটিং না করতে পারে, তো বেজ্জতি করে পারে। এই হলো তার মূল কাহিনী। তো সেই জন্য সে আবেদন পত্র জমা দিয়েছে, ওইটা রিজেক্ট করা হয়েছে। কিন্তু তখন তারাই বলেছে যে এইরকম দ্বিপাক্ষিক বা আনুষ্ঠানিক কোনো বৈঠক হবে না, ওটা বাতিল করে দিয়েছে। তো তখন তারা বলেছিল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণধীর সওয়াল, সে বলছে যে ওখানে তো মিটিং হবে, পাশাপাশি থাকবে, বসবে, সেখানে হাই হ্যালো হবে, হয়তো চলার পথে কফিও খেতে পারে, সেটা তো এরকম কিছু হতে পারে, কিন্তু আনুষ্ঠানিক কোনো বৈঠক হবে না। এখন চীনের থেকে আসার পরে তার ওই 7 সিস্টার নিয়ে উদ্ভট কথা এবং আক্রমণাত্মক কথার জন্যে বা ফালতু কথার জন্যে তারা বিগড়ে গেছে। এখন এটাকে কিভাবে করা যায়? এখন এখানে মধ্যস্থতা করার জন্য অস্ট্রেলিয়াকে ইন করা হয়েছে। অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত শেষ পর্যন্ত চেষ্টা করে পররাষ্ট্রমন্ত্রীকে, জয়শঙ্করকে, প্রথমে বিক্রমজিৎ সিকরি, তারপরে জয়শঙ্করকে রাজি করেছে। জয়শঙ্কর সে ঠিক আছে, কথা বলবে। কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ইউনুস সেন্টার থেকে একটা ছবি, মিটিংয়ের আগের দিন একটা ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা গেছে যে প্রাইম মিনিস্টার মোদি ওই যে
খাওয়া দিছে, ডিনারের বসছে, পাশাপাশি বসছে, এটারও একটা কাহিনী আছে। পাশাপাশি কিভাবে বসে এটা আগে বলি। এখানেও ইউনূসের দুষ্টামি, সে তার দল বলে দিছে যেভাবে হোক থাই কর্তৃপক্ষের ম্যানেজ করে একসাথে বসানোর ব্যবস্থা করো। ইট ওয়াজ ইনফ্যাক্ট যেটা হয় সাধারণত, এবং এটাই সেট ছিল যে মাঝখানে বসবে হলো থাই প্রধানমন্ত্রী এজ এ হোস্ট, ডান পাশে পাবে প্রাইম মিনিস্টার মোদি, বা পাশে বসবে বাংলাদেশের প্রতিনিধি ডক্টর ইউনূস। এই ছিল সিটিং অ্যারেঞ্জমেন্ট। এইটাকে ওখানে ধরপাকড় কইরা ওদেরকে বুঝিয়ে টুঝে নানান জিনিস যে একটু ব্যাপার স্যাপার আছে, একটু হইলে সবার জন্য ভালো হয়, জিনিসটা একটু লাইভলি হবে আর কি। আর না যদি এইভাবে যদি কেউ কারো মুখ না দেখে তাহলে তো জিনিসটা একটু গ্লুমি থাকে, যেখানে সবচেয়ে বড় পপুলেটেড কান্ট্রি দুইটা, ইন্ডিয়া দেন বাংলাদেশ। এদেরকে আগ্রহ এই সমস্ত বুঝাইয়া তারপরে সিটটা সামনে নিয়েছে। কিন্তু ওরা প্রচার করছে ইউনূস সেন্টার থেকে, বা এই সব ডাস্টবিন শফিকটা প্রচার করছে যে ওখানে হ্যান্ডশেক হয়েছে, কথাবার্তা হয়েছে, কিছু কথাবার্তা অন্তরঙ্গ কথাবার্তা হয়েছে। আসলে এগুলি কিছুই হয় নাই। গেছে, মোদি তার দিকে তাকায়ও নাই, কথাও বলে নাই। আমার কথা হচ্ছে ওরা যেই ছবি সাপ্লাই করেছে মিডিয়ার জন্য, সেটা হলো মিস্টার মোদি মেনু দেখতেছে, ফুড মেনু দেখতেছে বা ডিনার মেনু দেখতেছে, আর ইউনূস সাহেব ওদিকে পাশে বসে আছে। যদি তারা করমর্দন করতো ওই মিটিংয়ের সময়, ডিনারের আগে বসার সময়, সেই ছবি তুলতো। যদি তারা কথা বলতো, একে অপরের দিকে তাকানো থাকতো, সেই ছবি তুলতো। এরকম একটা অড ছবি তো নিশ্চিত দিত না, কারণ ইট ওয়াজ দি মানে বেটার পিকচার। যেটা দিছে যে মোটামুটি পাশে বসা, এটা হলো বেটার পিকচার অ্যামং অল পিকচার্স। এটা হলো আমার লজিক। যদি তারা যখন পিকচার দিবে এটা পাবলিসিটি করার জন্য আমরা পাশাপাশি বসছি, তার চেয়ে বেটার তো হলো যে আমরা সামনাসামনি মুখোমুখি কথা বলতেছি। তার চেয়ে বেটার হলো যে আমরা হ্যান্ডশেক করতেছি। কোনোটাই যখন দিতে পারলো না, দিল না, শুধু দিল ওইটা, তার মানে ওগুলি হয় নাই। তারপরে দেখেন এই যে খলিল আছে হাই রিপ্রেজেন্টেটিভ, উনি গায়ে পড়ে যায় অজিত দোভাল সিকিউরিটি অ্যাডভাইজার, তার কাছে গিয়া তার সাথে কনভিন্স করানোর জন্য যে যেভাবে হোক কালকে যেন দেখা করার। ওরা কিন্তু আমাদের টেলিভিশনের স্টলে আসছে 11টার সময় মিটিং। এই অজিত দোভালের সাথে খলিল এটা করলো। আবার অজিত দোভালের কাছে ওই যে ওনার ইউনূস সাহেবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নাকি লামিয়া মোর্শেদ সবসময় সাথে থাকে, কোন সময় থাকে না সেটা তো জানি না। তো উনিও অজিত দোভালের কাছে গেছে, ওই জায়গায় বসছে, বৈশা যায় সেখানে অজিত দোভালকে কনভিন্স করার চেষ্টা করছে। তো যাই হোক, রাতে অনেক চেষ্টা করে জয়শঙ্করকে ম্যানেজ করছে। তারপরে বলছে সকাল পর্যন্ত এটা হয়নি। 11টার মিটিং 12:30 গেছে। এরকম হাই প্রোফাইল মিটিং যেই টাইম বলবে 1 মিনিট এদিক ওদিক হতে পারে, 2 মিনিট এদিক ওদিক হতে পারে, বিকজ এখানে কোনো ট্রাফিক জ্যামের ব্যাপার নেই। আর এমন না যে ঘুমের থেকে উঠতেছে আমাদের অন্যান্য নেতা নেত্রীদের মতো 12টার সময়, ব্যাপারটা তা না। এরা ওই 6টা-7টার সময়, মোদি তো 5:30টার সময় ঘুমের থেকে উঠে, বিকজ সে যোগা করে। তো সে 11টার মিটিং 12:30 গেল, তাহলে এখানে একটা ডিলে আছে। তো আমরা সবসময় দেখে আসছি, শুধু মোদি না, এন্টার ইন্ডিয়ান অফিসিয়ালস, সেটা গভর্নমেন্ট লেভেল হোক আর পলিটিশিয়ানই হোক, তারা একটা বাচ্চা দেখলেও তারা এইভাবে সম্মান জানায়, এইভাবে এটা তাদের সংস্কৃতি অংশ। এবং উঠে দাঁড়ায়। আরেকটা প্রশ্ন এখানে হোস্ট কে গেস্ট কে? হোস্ট হলো মোদি। অনেকে বলছে, শুনছি শাংরিলা অ্যারেঞ্জমেন্ট করছে, শাংরিলা হোটেল অ্যারেঞ্জমেন্ট করছে, কিন্তু শাংরিলাকে পে করবে কে? যে রুমটার মধ্যে নেওয়া হয়েছে ইট ওয়াজ নট ফ্রি,
ওটা হোস্ট কে বুকিংটা দিয়েছে? ইন্ডিয়ানরা বুকিং দিয়েছে। কারণ দেখা করতে চাইছে কে? অ্যাপ্লিকেন্ট হলো ডক্টর ইউনূস। যার সাথে দেখা করতে চাই হি মাস্ট বি আর হি শুড বি হোস্ট। যদি মোদি সাহেব দেখা করতে চাইতো তাহলে ইউনূস সাহেব হবে হোস্ট, এটাই নিয়ম। তো হোস্ট হলো ইন্ডিয়া, মিস্টার মোদি। তো মিস্টার মোদি তো আগে যাবে, এটাই স্বাভাবিক। তো সে আগে গিয়ে বসছে, তার টিম বসছে, তারপরে ইউনূস সাহেবকে সিগন্যাল দিয়েছে হ্যাঁ ওনারা রেডি আছে, আসেন। তারপর তারা ইউনূস সাহেব ঢুকছে। তো স্বাভাবিকভাবে সে একটা দেশের প্রতিনিধিত্ব করতেছে। তো এখন যদি তাকে দেখে যদি সবাই সম্মান না করতো, তাহলে এরাই বলতো আবার যে কত বড় মানে অভদ্র। দেশের প্রতিনিধি বলতো না এই নোবেলের অমুক সময় নোবেল টোবেল টোবেল সব মিলে টিলে সারা বিশ্ব তাকে এত সম্মান করে, অথচ ইন্ডিয়ানরা তারে পাত্তা দিল না, একটু সম্মান করলো না, দাঁড়ালো না, ঠিক এটা বলতো। কিন্তু ওদের নিয়ম অনুসারে, ওদের কৃষ্টি সংস্কৃতি হলো এইভাবেই তারা সম্মানিত করে। আমরাও তো করি। একটা ভদ্রলোক আসলে আমি বসে বসে হ্যান্ডশেক করবো? অবশ্যই দাঁড়ায় করব। এমনকি আমার সমবয়সী জুনিয়র হইল নতুন কেউ আসলে, দিস ইজ কার্টসি। মানে কার্টসি যদি শো না করতো তখন বলতো যে ভদ্রতা দেখায় নাই, পাত্তা দেয় নাই, অপমান করছে, সময় দিয়ে ডাইকা নিয়ে অপমান করছে। তো ওইটাকে ছড়াইয়া দিল আমাদের এখানে। কি বললো? স্কুলে যেমন শিক্ষক রুমে ঢুকে, ক্লাসে ঢুকে, তখন ছাত্ররা যেরকম দাঁড়ায়া যায়, ঠিক ওইভাবে সবাই দাঁড়ায় গেছে। কত বড় মানে কি বলবো, এদের কোনো কোনো শব্দই আসে না এদেরকে, মানে এদের সম্পর্কে যারা এই সমস্ত ইয়ে করে। তারপরে দেখেন, আপনারা এখান থেকে মূল্যায়ন করবেন যে ঘটনাটা কি ঘটছে এবং কে কতটুকু কাকে অবমূল্যায়ন করছে। অবমূল্যায়ন করেছে, কিন্তু এমনভাবে করেছে সম্মান দিতে যায় অসম্মান করেছে। মানে অসম্মান সেটা ব্যক্তিগত না, সেটা পলিটিক্যাল ইনসালটেশন। কিভাবে? এই অবশ্যই এই যে উঠে দাঁড়াইছে, এটা নিয়ে আমাদের এখানে যখন শোরগোল করছে, তখন ইন্ডিয়ান মিডিয়া আবার বলছে যে মোদিকে তো 27 মিনিট পর্যন্ত বাইরে ওয়েটিংয়ে রাখছে। সরি, ডক্টর ইউনূসকে তো 27 মিনিট পর্যন্ত তার টিমকে বাইরে ওয়েটিংয়ে রাখছে। মোদি আইসা বসছে, সবকিছু সেট হয়েছে, এইটা করছে সেটা করছে, 27 মিনিট পর নাকি তাকে ডাকছে। আই এম নট শিওর, বাট এরা যখন এরকম প্রোপাগান্ডা করছে কাউন্টারে, তখন এটা তারা প্লেস করছে। তো আপনি যখন ইট মারবেন তো পাটকেল তো আপনার খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সো এখন তারা সারা, আপনি 18 কোটি মানুষকে জানাইলেন যে আমাদের নেতা গেছে, তাকে এইভাবে সম্মান করছে, আর ওরা 143 কোটি মানুষকে জানাই দিল যে ইউনূসকে মোদি 27 মিনিট বাইরে দাঁড় করাইয়া রাখছে। এই হলো রেজাল্ট। আচ্ছা, তো ইউনূস তো লোক ফিট করছে, অস্ট্রেলিয়ার লোক ফিট করছে, অস্ট্রেলিয়া হাই কমিশনারে ফিট করছে এটা যেভাবে মোদির সাথে এটা ম্যানেজ করার জন্য। ও তো শিওর উনি যে মিটিংটা যতটুকু হোক 2 মিনিট 5 মিনিটের জন্য হইলেও হবে। তো উনি তো এখান থেকে উপহার নিয়ে গেছে, ওনার সেই চিরাচরিত যেই অ্যালবাম, জুলাই আন্দোলনের, তথাকথিত আন্দোলনের, এই শেখ হাসিনার অপমানের ছবি, ওই আবু সাইদের ছবি, অমুকের ছবি, দুনিয়ার সব যা যা আছে এটা নিয়ে একটা বড় একটা অ্যালবাম করছে, সবাইকে দেয়, আপনারা দেখছেন। কিন্তু সেটা আর এখানে নেয় নেই, কারণ এটা নিলে মোদি যদি মাইন্ড করে, মোদিকে তুষ্ট রাখার জন্য, মোদিকে কুল ডাউন করার জন্য, সে মোদিকে আরো বেশি ইমপ্রেস করার জন্য, মোদির কাছ থেকে যে মেডেল নিয়েছে, সেই সময় যে ছবি তুলছে, সেই ছবি নিয়ে তারা সরকার যে দেখো তুমি আমাকে যে পুরস্কৃত করছো, সম্মানিত করছো, সেই ছবি আমি আমার ঘরে বাঁধাইয়া রাখছি, সেই ছবি আমি তোমার জন্য নিয়ে আসলাম। চামচামি কাহাকে বলে? দেখেন একটা ভদ্রতা কিভাবে, ভদ্রতা মানে এটা স্বাভাবিক, যেটা ওনাকে করে নাই, এটা অনেকের চোখে আসে নাই। আমি যখন হোস্ট হবো, আমার কাছে কেউ না আসলে, পলিটিক্যালি হোক অফিসিয়ালি হোক, আমি একটা ফুলের তোড়া দেবো, এটা সারা দুনিয়ার নিয়ম। আর গিফটটা হলো স্পেশাল। মোদি ওই অধিবেশনে যা যত ডিস্টিংগুইশড গেস্টের সাথে দেখা করছে, প্রত্যেকের জন্য
একটা করে গিফট নিয়ে গেছে। প্রাইম মিনিস্টার সিনেওয়াত্রা তার জন্য নিয়ে গেছে, তার হাজব্যান্ডের জন্য নিয়ে গেছে, কিং এর জন্য নিয়ে গেছে, শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টারের জন্য নিয়ে গেছে, নেপালের প্রাইম মিনিস্টারের জন্য গেছে, ভুটানের প্রাইম মিনিস্টারের জন্য নিয়ে গেছে। যার যার সাথে প্রত্যেকের সাথে দেখা হয়েছে, যারা মেম্বার বাকি 6 জন সবার সাথে দেখা হয়েছে, সবাইকে গিফট করছে এক্সেপ্ট ডক্টর ইউনূস। উনি তো গিফট সাইজা গুজা গিফট নিয়ে গেছে, ওনাকে না দিল ফুল, না আনলো একটা গিফট ওনার জন্য। তো মোদির তো মাথায় নাই যে তার সাথে দেখা করবে। শেষ সময়ে তাকে যেভাবে কনভিন্স করা হয়েছে, এই হলো। এখন আপনারা মিলে দেখেন কে কাকে সম্মান করছে, কে কার কাছে হুজুর হুজুর করছে, কে কি করছে। এখন এর মধ্যে ডাস্টবিন শফিক আবার আজকে একটা আবিষ্কার করছে। ডক্টর ইউনূস যখন তার লিস্ট বাড়ি করছে যে কি কি বলবে, প্রধানমন্ত্রী প্রত্যাবর্তনের গল্প যখন বলতেছে যে এখানে মামলা মোকদ্দমা হয়েছে, লোকজন চায় এটা সেটা, ওনারটা তো উনি বলবেই, শুনছে। তো ডাস্টবিন শফিক নতুন আজকে সংযোজন করছে, মোদি সাহেব নাকি ইউনূস সাহেবকে বলছে যে আপনাকে 15 বছর অনেক হয়রানি করছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এটা ঠিক হয় নাই। কত বড় স্টুপিড হইলে, কত বড় আহাম্মক হলে এই ধরনের কথা আনে। অথচ মোদি কিন্তু স্পষ্ট বলছে যে আপনারা এমন কোনো কথা বলবেন না যাতে সম্পর্কের ক্ষতি হয়। সেটার ভায়োলেশন হইলে শফিক নিজে করলো, এই ডাস্টবিন শফিক নিজে সেটা ভায়োলেশন করলো, যে মোদিকে কোট করে একটা রং মেসেজ দিল যে মোদি নাকি বলছে শেখ হাসিনা 15 বছর ওনাকে হয়রানি করছে। এই কথা তো নিশ্চয়ই ওনাদের কানে যাবে। কখনো কখনো তারা এই প্রশ্ন তুলতেও পারে। তো ওরা কি বলবে যে ওনারা এখন বলছে, অস্বীকার করেন। ওর তো এইটাই পেল, তারা বলে দিবে যে বলছে, তখন এটা তো অস্বীকার করতে পারে না। তো তুই শুনলি কিভাবে? তুই তো কাছে ছিলি না, ছিল তো অনেক দূরে, তুই তো ছিলি সবার পিছনে, একদম লাস্ট মাথায়, দেখছি তো কোথায় ছিল। তো তার তো শোনার কথা না এই কথা। ইউনূস সাহেব বলছে তার এই কথা, তাহলে রিপোর্টটা ওইভাবেই হবে যে ইউনূস এই কথা বলছে তার স্টাফদেরকে। এই হলো এদের মানে প্রোপাগান্ডার নিকৃষ্টতম উদাহরণ। তো মোদি কি বলছে উত্তরে, সেটা তো বলে না। বলছে দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের সাথে যেই সম্পর্ক আমাদের তৈরি হয়েছে, যে উচ্চতায় পৌঁছে, যে কোনো কিছুর বিনিময়ে আমাদের সেই সম্পর্ক বাংলাদেশের সাথে ধরে রাখতে হবে দীর্ঘদিন পর্যন্ত। এটা বলে নাই গত 3 মাসে সম্পর্ক তো নাই ছিল, বা 8 মাসে গত সম্পর্কতে ছিল না। তার মানে হচ্ছে শেখ হাসিনা যে সম্পর্ক যে উচ্চতায় নিয়ে গেছে সেটাকে আফোল্ড করতে হবে, সংহত করতে হবে, ধরে রাখতে হবে। সেগুলি তো বলেন না। বলছে সীমানার কথা, কি সীমান্ত হত্যার কথা উঠাইছে। মোদি উত্তরটা দিছে কি? এগুলি তো এত অপমানজনক। গেছে 2টা কথা বলার জন্য, একটু দেখা করার জন্য, একটা ফটো তুলবে, সেখানে লিস্ট নিয়ে গেছে। এখন একটা লোক কথা বলতেছে, তারা তো বলতে পারে না ভাই আপনি তাড়াতাড়ি শেষ করেন, এটা তো আর ওই লেভেলে তো এটা বলতে পারেন না। যার জন্য 10 মিনিটের কথা কিন্তু 11 মিনিট বলছে। আর ওনারা আসতে যাইতে এইসব করতে করতে এটা 39 মিনিট বা 40 মিনিটের মতো লাগছে। তো টোটালটা ধরে হলো 40 মিনিট। বেসিক্যালি কনভারসেশনটা হচ্ছে 11 মিনিটের। এখন সীমান্তের কথা যখন উঠাইলো যে সীমান্ত এরকম মানুষ মারা গেলে তো আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়, আমাদের দেশের লোকজন অসন্তুষ্ট হয়, এটা যেভাবে বন্ধ করতে, ভালো কথা, ঠিক আছে। উত্তরটা দিছে কি? উত্তরটা দিছে হলো সীমান্তে বাংলাদেশের বর্ডারে গিয়ে আমাদের বিএসএফ গুলি করে না, বিএসএফ গুলি করে ইন্ডিয়া ক্রস করে ইন্ডিয়াতে ঢুকলে, তারপরে অবৈধভাবে ঢুকলে তাদেরকে গুলি। আমি এটা সমর্থন করি না, গুলি করতে হবে আমি সমর্থন করি না। তাদেরকে পিছু নাও, যারা দেখো তুমি তো দেখতেছো গুলি করতেছো, মানে তুমি দেখতেছো যে একটা মানুষ আছে ওখানে, তো তুমি তাকে ওয়াচ করতে থাকো, সে কোথায় যায়, যেখানেই যাও তুমি একটা ডিস্টেন্সে যায় তাকে ক্যাপচার করো। এটা আমার প্রপোজাল, আমার ব্যক্তিগত, এবং আমাদের সরকার থেকেও বলা হচ্ছে। কিন্তু এমন কিছু হয়েছে যে না, পরে আমার
ওদের থেকে আবার রিপ্লাই হয়েছে, ওদের ডিজি একবার একটা মিটিংয়ে আমাদের বিজেপির ডিজির সাথে যখন ফ্ল্যাগ ইয়াতে হয়েছে, মানে ফাইনাল কনভারসেশন হয়েছে এর আগের বার, তখন বলছে যে আমাদের এরকম হয়েছে, তারা চেষ্টা করছে, কিন্তু ওরা উল্টা আক্রমণ করে, যখন কাছাকাছি যায় তখন তারা উল্টা আক্রমণ করে ফোর্সের উপরে, দেন ফোর্স বাউন্ড টু শুট দেম, তাদের কথাটা লোক আছে। হাওয়েভার আমরা এইভাবে মৃত্যু চাই না, সে একজন হোক আর 100 জন হোক আর যত কমই হোক, উই ডোন্ট ওয়ান্ট ইট বলছে। তো উত্তরটা দিছে কি মোদী সাহেব? উত্তরটা দিচ্ছে আমাদের জায়গায় যখন ক্রস করে, যখন অবৈধভাবে আমাদের জায়গায় আসে তখন গুলি করা হয়, আর তোমরা তোমাদের বিশেষ করে রাতের বেলায় এমন ব্যবস্থা করো কেউ যেন ক্রস করতে না পারে, তোমরা তোমাদের সিকিউরিটি ইয়ে করো, তোমাদের ওখান থেকে যেন ক্রস করতে না পারে। বিষয়টা তোমাদের বুঝাই দিল, বিষয়টা তোমাদের সমস্যা, নট আওয়ার প্রবলেম, ইটস ইয়োর প্রবলেম, ইয়োর প্রবলেম কাম টু আস, দেন উই হ্যাভ টু ট্রিট ইট। তো দিল সেখানে একটা, সেগুলি তো আমাদের এখানে কেউ বলবে না, কারণ বলার তো লোক নেই, তো একতরফার কথা। তারপরে তো বললামই যে উল্টাপাল্টা নির্বাচন নিয়ে কথা বলছে, গণতন্ত্র নিয়ে কথা বলছে, স্থিতিশীলতা নিয়ে কথা বলছে, ইনক্লুসিভনেস নিয়ে কথা বলছে। এখন এদের সমস্যা হইল যে ইনক্লুসিভ নির্বাচন বলছে, যে নির্বাচনটা অত গুরুত্ব দেয় নাই। হ্যাঁ, এটা আমিও বলি, এটা দেখেন একটা জিনিস, আমি নির্বাচন নিয়ে কখনো আমি কোন সময় কথা বলি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কোনোদিন এখন পর্যন্ত নির্বাচন নিয়ে গত 8 মাসে একটা কথাও বলে নেই, এটা আমাদের পলিসি। নির্বাচন ইজ নট আওয়ার কনসার্ন, নির্বাচন যখন হওয়ার তখন হবে, তার আগে অনেক বিষয় আছে, অনেক ইস্যুস আছে দ্যাট মাস্ট বি সেটেলড। বাংলাদেশে নির্বাচন হইতে হলে ইনক্লুসিভ নির্বাচনই হইতে হবে। আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করে, এই বোকার সর্বনাশ করে যারা এইসব চিন্তা করে, দ্যাট উইল নট অ্যাকসেপ্টেবল। শেখ হাসিনার বেলায় কেন অ্যাকসেপ্টেবল হয়েছে? শেখ হাসিনার দুইটা স্ট্রং পিলার ছিল। ওয়ান, she made this country a wonderful country. He developed this country like anything. It was a model for the world. আর আজকে যে জঙ্গিবাদ মাথা ছেড়ে উঠেছে, গত 15 বছরের জঙ্গিবাদ দাঁড়াইতে পারে নাই, তাদেরকে গর্তে ঢুকে শেষ করতে পারে নাই, কিন্তু গর্তে ঢুকে রাখা হয়েছে। এখন যারা অ্যাকসেপ্ট করবে কি করবে না, সে আন্তর্জাতিক বিশ্বের কাছে অপশন হলো যে বিএনপিকে অনেক চেষ্টা করা হয়েছে, বিএনপি আসে নাই। কেন আসে নাই? বিএনপির কথা হলো যে একটা তত্ত্বাবধায়ক আনবে, সেখান মধ্যে একটা তালগোল পাকা একটা বিজিবি বাজায় দিবে, তখন তারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবে, যেটা শেষ পর্যন্ত এখন হইল। তো আওয়ামী লীগ তো এমন না যে না বিএনপি আসতে পারবে না, যেইভাবে বিএনপিকে ঠেকাইতে হবে। 14 সালের জানুয়ারি 5 তারিখে নির্বাচন হয়েছে, সেখানে তো বিএনপিকে 5টা মন্ত্রণালয় দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তো বলছে তোমরা কোন মন্ত্রণালয় নিবা, আরো নাও। আমার সাথেও তো বিরোধী দলের 2-4 জনের সাথে কথা হয়েছে, এমনও বলছে প্রধানমন্ত্রী 5 জন বলছে, দরকার আরো 2 জন আমরা বাড়াই দেব, আমরা রাজি করবো প্রাইম মিনিস্টারকে, ইফ ইউ কাম। আসে নাই। তাদেরকে কিভাবে আনবে? তারা এনে প্রমাণ করতো এসে যে 2008-এ নির্বাচন হয়েছে, ফার্স্ট ক্লাস, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল। 2013 সালে আপনি কেন তত্ত্বাবধায়ক সরকার কথা বলবেন? কি সমস্যা হয়েছে নির্বাচনের? কোন নির্বাচনই হয় না এখন পর্যন্ত। আপনি কিভাবে প্রমাণ করবেন যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না? তা আপনি যদি দেখতেন যে না আপনাদেরকে ঢুকতে দেয় নাই, সিল মেরে দিছে, বের করে দিচ্ছে, ভোট জালিয়াতি করছে, দেন নেক্সট ইলেকশনে আপনি বলতে পারেন যেটা আমরা করছি 91 সালের পরে। কেন তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা বলছে যে বিএনপি অধীনে কোনো নির্বাচন, বিএনপি সরকার অধীনে নির্বাচন আমরা করব না? কারণ যারা উপনির্বাচনে হাঁটতে চায় না, তারা তো অলরেডি মেজরিটি 140 সিট পেয়েছে, আমরা 88 সিট পেয়েছি। সেই নির্বাচনের কথা অন্য আলাদা, জামাতের সাপোর্ট নিয়ে তারা সরকার গঠন করছে। তো এখন 3টা উপনির্বাচন হয়েছে, মিরপুরে, ভোলা 2, মিরপুর আর হলো মাগুরায়। সবচেয়ে ব্ল্যান্ডার হয়েছে মাগুরায়। তো মাগুরায় এই 3টা ইলেকশনে যখন জোর করে তারা আমাদের সিট নিয়ে গেল, তখন
প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা তখন ডিক্লেয়ার করলো নো, বিএনপির অধীনে আমরা নির্বাচনে যাব না, কারণ এই 3 সেট যদি নাও নিত তো বিএনপি তো ক্ষমতাই আছে, তার তো ক্ষমতা চলে যেত না। তো উপনির্বাচনে যারা হাঁটতে চায় না, যেই নির্বাচনে সরকার পরিবর্তন হবে সেই নির্বাচনে তো তারা আমাদেরকে সেন্টারে যেতে দিবে না। সো দ্যাট ওয়াজ এ ভ্যালিড রিজন and proven reason that the election cannot be, a fair election cannot be happen under Khaleda Zia. That is why that movement was successful. আপনি যে 2013 সালে আইসা দাবি করলেন তত্ত্বাবধায়ক সরকার, কেন দাবি করলেন? আপনি শেখ হাসিনার অধীনে একটা নির্বাচন করতেন, করে প্রমাণ করতেন যে তার অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। আপনি চলে গেলেন জ্বালাও পড়াতে, 92 দিন থাকলেন, যাই অফিসে বাড়ি রেখা অফিসে নির্বাচন করবেন, শেষ করবেন। 500-র উপরে 550 স্কুল জ্বালায় দিল, হাজার হাজার গাড়ি ঘোড়া পুড়িয়ে দিল, শত শত মানুষ মেরে ফেললো, রাস্তাঘাট সব কেটে ফেললো, নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করলো। গভর্নমেন্ট হ্যাড টু কমপ্লিট দি ইলেকশন বিকজ এটা কনস্টিটিউশনাল ছিল, বার ছিল, দিনের পর ইলেকশনটা এত দিনের মধ্যে হতে হবে, যদি না হয় তাহলে সেখানে কনস্টিটিউশনাল ক্রাইসিস হবে, সেটা বিএনপি চেয়েছিল। তো এইসব ঘটনার কারণে 14 সালের 5ই জানুয়ারি নির্বাচনটা করতে হয়েছে। ঠাস করে বলে দেয় যে 10-15 বছর পর্যন্ত, 5 বছর তো, প্রথম 5 বছর তো 8-এর ইলেকশনের পরে এমনিতেই 5 বছর, তারপর হলো 10 বছর, গেলেন না আপনার। তো আপনাদেরকে কেন নির্বাচন নিবে? তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হবে, তখন তো আওয়ামী লীগ বলে না যে বিএনপি ছাড়া করবো আমরা, আপনারা আসেন না, ইট ওয়াজ ইউর ডিসিশন, ইউর চয়েস। এখন আমরা মোদি সাহেব কেন ইলেকশনের কথা বলো না? বিকজ ইট ওয়াজ নট নেসেসারি টু সেটেল দ্যাট ম্যাটার নাও, দেয়ার আর মোর ইস্যুস টু সেটেল নাও। হু ইজ গোয়িং টু টেক ওভার বা রিপ্লেস ডক্টর ইউনূস? হি ইজ গোয়িং, বাট কে তাকে রিপ্লেস করবে? There must be a constitutional continuation. Awami League will not accept anything than constitutional continuation. So there is a lot of things are going here and there. So this is not that simple. তো যাই হোক, এখন কথা হচ্ছে তারা যে প্রোপাগান্ডা, এমন সব প্রোপাগান্ডা শুরু করছে। দেখেন, এক নতুন পল্টিবাজ, আগে আওয়ামী লীগের সময় 15 বছর আওয়ামী লীগের প্রথম কাতারে ছিল এক সাংবাদিক, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। এখন এই সরকারের সাথে কিভাবে তালমিল করছে, শফিকের খুব ক্লোজ, কয়েকদিন পর পরই শফিক তার পক্ষে তাকে মানে প্রেজ করে তার পেজে পোস্ট দেয়। শি ইজ কমপ্লিটলি সোল্ড আউট। সে গতকালকে যেই তার বয়ান আমাকে একদিন পাঠাইছে, আমি শুনলাম, সে বলে যে আজকে থেকে, মানে গতকালকে বলে আগামী, তার বক্তব্য এটা, তার নিজের, এটা কোনো কেউ না, তার নিজের বক্তব্য, যে আমি মনে করি আগামীকাল থেকে শেখ হাসিনা আর কোনো বক্তৃতা দিতে পারবে না, শি উইল বি কনফাইন্ড, ক্লোজ, তার সব কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে, বক্তৃতা দিতে হবে। তো নেত্রীকে অনুরোধ করা হয়েছে যে আপনার শিডিউল না থাকলেও আপনি প্রোগ্রাম করতে হবে। সে আজকে রাত্র 9টার সময় আওয়ামী লীগের পেজে রাত্র 9টার সময় লাইভ প্রোগ্রামে আসবে। এই সমস্ত স্টুপিড লোকজন, আনারি, এবং আনারি হয় তখন, একটা মানুষ অভিজ্ঞ হলেও আনারি তখন হয় যখন আরেকজনের তত্ত্ব নিজে বিশ্বাস করে না, সেটা যখন সে এক্সপোজ করতে যাবে, সেটা যখন সে পাবলিসিটি করতে যাবে, তখন তার আনারিপনা, অযোগ্যতা, অদক্ষতা প্রকাশ পায়। তো এই সমস্ত মহিলারা এখন মার্কেটের পণ্য হয়ে গেছে, দাম দর হয়। এই 2 সপ্তাহ আগেও, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগেও এদেরকে আওয়ামী লীগ প্রমোট করছে, আওয়ামী লীগের ওয়েব পেজে, ফেসবুক পেজ, বিভিন্ন পেজে এদের বক্তব্য সেখানে প্রচার করছে। ইংরেজিতে একটা কথা আছে না, ইফ ইউ গিভ হিম এ ইঞ্চ শি উইল টেক মাইলস। তো এদেরকে, এরা হইলো সুইচ হয়ে ঢোকে, ফাল হয়ে বের হয়। এরকম আরো আছে দলের শীর্ষ যারা এই সমস্ত নিয়ন্ত্রণ করে, তাদেরকে আরো সতর্ক হতে হবে।
কাদেরকে স্পেস দেয়, কারণ এখন এখানে ঢুকলো সে আওয়ামী লীগের হয়ে গেল, বাস তার রেট বেড়ে গেল, নাও শি ইজ সেলিং হার উইথ এ কস্টলি রেট। যার জন্য এরকম বেকুবের মতো কথা বলতে পারে যে মোদিকে এমন ভাবে ডক্টর ইউনূস কনভিন্স করছে যে সে ইন্ডিয়া গিয়েই বলে দিবে যে শেখ হাসিনা যেন আর কোনো কথাবার্তা না বলতে পারে, এই আওয়ামী লীগের যারা আছে তাদেরকে সব প্যাক করে পাঠিয়ে দাও। কত রকমের নোংরা কথা। আরেক ইউটিউবার একসাথে বলে 40 বছর সাংবাদিকতা করে, আওয়ামী লীগ শেষ করে দিয়েছে। কালকের মিটিংয়ে আওয়ামী লীগ একদম শেষ, আওয়ামী লীগ আর চিহ্নও নেই কোথাও। এইগুলো এদের প্রভাকরণটা। যাই এগুলি বললে সারাদিন বলা যাবে, আমিও লম্বা করতে চাই না। ও মাই গড, অলরেডি 30 মিনিট ওভার হয়ে গেছে। তো এই আর কি আজকের জন্য। ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ শোনার জন্য।